মূলত এসআইআর নিয়ে, এবং আপনারা শুনেছেন যে এখানে সুজাত ভদ্র আছেন, বিশিষ্ট নাগরিক অধিকার আন্দোলনের যিনি মুখ, জানেন, সবাই চেনেন সুজাত ভদ্রকে, তো তিনি আছেন। তো এসআইআর নিয়ে যে তার যে খুঁটিনাটি আমার ধারণা সুজাতদা বলবে। আমি তাই সেই দিকটাতে যাচ্ছি না খুব একটা, যে ঠিক এসআইআর কিভাবে করছে, কিভাবে এসেছে, বা আজকে ঠিক কি কি করার মধ্য দিয়ে তারা কি ভোটার করতে চাইছে, এই বিষয়টা আমি সুজাতদার হাতে ছেড়ে দিলাম, যে আপনি সুজাতদা বলবেন। তো আমি অন্য এসআইআর এর ক্ষেত্রে, এসআইআর করার পিছনে যে বিষয়গুলো আছে বা আজকে যে অবস্থাটা চলছে সেটা নিয়ে খুব সামান্য কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। মানে ধরুন, এই যে আমাদের পূর্ববর্তী বক্তা কমরেড মৃণাল বললেন যে মানে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবাংলায় 2 কোটি ঘুষপেটিয়া আছে। এটা বিভিন্ন সময়ে বিজেপির নেতারা এরকম করে বলে যান যে ঘুষপেটিয়া আছে, তাদেরকে বার করেই ছাড়বো, তাছাড়া মানে নাকি পশ্চিমবঙ্গ আর চলছে না। ভারতবর্ষের সমস্যাটা কি? ভারতবর্ষের সমস্যাটা হচ্ছে যে পাশের দেশগুলো থেকে নাকি এখানে অনুপ্রবেশকারীরা সব ঢুকে পড়েছে, ঢুকে পড়ে অশান্তি তৈরি করছে, এখানকার অর্থনীতিকে ধ্বংস করছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা। আর একটা কথা খুব প্রচলিত হয়েছে, দেখবেন বিশেষ করে বিজেপি নেতারা বলছে, মানে ভাবতে অবাক লাগে যে আমরা পশ্চিমবঙ্গ এই রাজ্যটায় বসবাস করছি, এবং এই কথাগুলো নেতারা প্রকাশ্যে ময়দানে জনসভায় বলছে যে রোহিঙ্গা কোথাও গেলেই নাকি রোহিঙ্গা মুসলমান। এর আগে আপনারা শুনেছেন যখন সন্দেশখালীতে ওই যে শেখ শাহজাহানকে নিয়ে যে ঝামেলাটা চলল, তখন বিজেপি, আমরা সবাই এই যে শেখ শাহজাহান বা তাদের এই ধরনের যে গুন্ডা মস্তান বিভিন্ন জায়গায় যা করে বেড়াচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, কথা বলছি, কিন্তু তারা শুরুটা করলো কি যে ওখানে নাকি রোহিঙ্গারা, সন্দেশখালীতে নাকি রোহিঙ্গারা ঢুকে পড়েছে। আচ্ছা, রোহিঙ্গা কারা? তো রোহিঙ্গারা সন্দেশখালীতে যে আসবে, কিভাবে আসবে? বাংলাদেশের নাগরিকও কিন্তু রোহিঙ্গা নয়। মানে যে বলছে ঘুষপেটিয়া বাংলাদেশ থেকে ওই বর্ডার ক্রস করে ঢুকে পড়ছে, ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে ঢুকে পড়ছে, পরে না তা নয়, পরেই হয়তো, আমরা সেটা অস্বীকার করছি না, কিন্তু সেই প্রসঙ্গে আমার 2-4টে কথা বলার আছে, সেটা আমি একটু পরে বলছি। যে রোহিঙ্গা হলো বার্মা, এখন যেটা মায়ানমার নামে পরিচিত। মায়ানমারটা কোথায় আপনারা জানেন? মায়ানমার থেকে একটা অংশকে সেই দেশে যে সরকার তারা তাড়িয়ে দিচ্ছে, সেই দেশের সরকার তাড়িয়ে দিয়েছে কি, তারা রোহিঙ্গা বলে একটা নির্দিষ্ট যে কমিউনিটি, সম্প্রদায়ের মানুষ, যারা ধর্ম বিশ্বাসের জায়গা থেকে মুসলিম। তো মায়ানমার হচ্ছে বৌদ্ধ অধ্যুষিত দেশ, বৌদ্ধরা সেখানে সংখ্যাগুরু। তো সেইখানে রোহিঙ্গা এবং বৌদ্ধ, মুসলিম এবং বৌদ্ধ, এদের মধ্যে ঝামেলা, তাদেরকে দেশ থেকে তাদের। তো জানেন মায়ানমারে যে অবস্থা চলে, কখনো এই শাসন, কখনো এই শাসন, কখনো এই মিলিটারি জুনটা, কখনো ওই মিলিটারি জুনটা, ওখানে গায়ের চোটটাই চলে, যার গায়ের জন্য বেশি সে টিকে আছে। এবার রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিয়ে বঙ্গোপসাগরে তাদেরকে নৌকায় বসিয়ে দিয়েছে, এবং তারা ভাসতে ভাসতে বিভিন্ন জায়গায় যায়, আশ্রয় কোথাও পায় না। ইউরোপীয় ইউনিয়নের কাছে, তারপরে ইউএনওর কাছে, ভারত সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, সবার কাছে তারা আর্জি জানিয়েছিল যে অন্ততপক্ষে তাদের থাকতে দেওয়া হোক। আমরাও যেটা বলেছিলাম, হ্যাঁ আজকে এটা বলছি, যে যারা বঙ্গোপসাগরে এইভাবে তাদেরকে তাড়িয়ে দিয়েছে যে সরকার, রাজনৈতিক আশ্রয় চাওয়ার অধিকার সবার আছে। আপনারা জানেন তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, এখন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে। তো সেরকমই রোহিঙ্গারা যদি কোথাও রাজনৈতিক আশ্রয়
বেআইনিও নয়, অনৈতিক নয়, কিন্তু ভারত সরকার যে ভারতকে বলা হয়েছিল একটা সময়, রবীন্দ্রনাথ বলেছিলেন যে সকুন্তল পাঠান মোগল এক এওলিন, পশ্চিমে আদি খুলি আছে তার সেটাকে সাথে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই যে ভারতবর্ষের বৈচিত্র্য, তো সেখানে রোহিঙ্গারা যখন সমুদ্রে ভাসছে, তাদের জায়গা কিন্তু ভারতে হলো না। বাংলাদেশ সরকার কিছু লোককে আশ্রয় দিল, আর বাকিরা এখনো পর্যন্ত প্রায় 40 লক্ষ মানুষের জীবন বিপন্ন, শিশু, মহিলা থেকে শুরু করে বৃদ্ধ। এর মধ্যে একটা খবর আসছিল যে দিল্লির সরকার নাকি কিছু রোহিঙ্গাকে ধরে তাদেরকে আন্দামানে পাঠিয়ে দিয়েছে, এবং আন্দামানে সেইখানে নিয়ে গিয়ে ওই আন্দামান সমুদ্রের কাছে আন্দামানে পৌঁছতে না দিয়ে তার আগেই তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। অসমর্থিত সূত্রের খবর, কিন্তু এই খবরগুলো ভেসে বেড়াচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারীরা যখন বলছে যে রোহিঙ্গারা ঘুষপেটিয়া, রোহিঙ্গারা ঢুকে পড়ছে, যাদের চাল নেই, চুলো নেই, যাদের সামান্যতম অন্য সংস্থান নেই, তারা একটা দেশের ক্ষতি করে দেবে, মানে এটা বলার মধ্য দিয়ে যে আসলে ভারতবর্ষের মতো দেশকে কতটা নিজেদের দেশকে ছোট করা হয়, সেইটা ভেবে দেখুন। কতটা ছোট করা হয় যে যে সমস্ত মানুষ একটা দেশ থেকে বিতাড়িত হয়ে তারা তাদের অন্য বস্ত্র বাসস্থান কিচ্ছু নেই, শুধুমাত্র একটা নৌকোতে করে, যেরকম ওই বেহুলা লক্ষিন্দরকে ভাসিয়ে দিয়েছিল ওই ভেলার মধ্যে, সেরকম করে তারা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। তো কোন বঙ্গোপসাগরের কোন তীরে যদি তারা নোংরে পড়ে কখনো, আপনি কি তাদেরকে মেরে ফেলবেন? এটা আজকে দেশের রাজনীতি। মায়ানমারের কাছে ভারত সরকার বলতে পারছে না যে রোহিঙ্গাদেরকে তোমাকে ঢুকিয়ে দিতে হবে তোমার দেশে, এত বড় নাকি তার ক্ষমতা। নরেন্দ্র মোদী নাকি ট্রাম্পকে নাকি উঠাচ্ছি বসাচ্ছে, এরকম বহু ভিডিও দেখাচ্ছে। তো মায়ানমারকে বলতে পারছে না যে রোহিঙ্গাদেরকে তুমি বিতাড়িত করতে পারবে না, তার উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করে দাও। না, সেটা বলবে না, সেটা বলবে না, কারণ সেটা বললে তো সমস্যা, কারণ এই রাজনীতিটা করা যাবে না। আরেকটা কথা হচ্ছে যে প্রকাশ্যে ভারতবর্ষের যে সংবিধানে বলা হচ্ছে যে সেকুলার, মানে আপনি কোন ধর্ম নিয়ে, কোন জাতি নিয়ে কাউকে কিন্তু বলতে পারবেন না, বিশেষ করে জনপ্রতিনিধিরা। আমরা দেখছি পার্লামেন্টে পর্যন্ত জাত তুলে কথা হচ্ছে, পার্লামেন্টে পর্যন্ত ধর্ম নিয়ে গালাগাল করা হচ্ছে, এবং প্রকাশ্যে আজকে তো প্রকাশ্যে একেবারে মানে কি বলবো, এটা খুবই জলঘট হয়ে গেছে যে কোনো সময় কাউকে মুসলিম, কাউকে রোহিঙ্গা, কাউকে অমুক, কাউকে তমুক, ঘুষপেটিয়া ইত্যাদি বলে দেওয়া যায়। এর বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা। তো যেমন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কথাগত রায়ের কথা সবাই জানেন, যিনি নাকি ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন, আরএসএস এর একজন প্রচারক। তিনি একবার ফেসবুকে লিখলেন, টুইটারে লিখলেন যে সরকারি চাকরির ক্ষেত্রে নাকি সবার ধর্ম পরীক্ষা করে, মানে আমি মুখে মানে এখানে প্রকাশ্যে বলতে পারছি না, উনি যে কথাটা বলেছিলেন যে কারা মুসলিম সেটা দেখে তাদেরকে সরকারি চাকরি থেকে বাদ দিতে হবে, এটা টুইটারে লিখে দেন। আমি ব্যক্তিগতভাবে এর বিরুদ্ধে সাইবার ক্রাইমে এফআইআর করেছিলাম যে একজন রাজ্যপাল, একজন জনপ্রতিনিধি, একজন সামাজিক ব্যক্তিত্ব, তিনি যদি ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে এই ধরনের কথা বলেন, বিভাজনের কথা বলেন, আইনের ব্যবস্থা নেওয়া হয়। তো ঘটনাচক্রে এই ঘটনাটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে আমি কলকাতার লালবাজারের সাইবার ক্রাইমে এফআইআর করেছিলাম। তারা আমাকে জানালো সেটা হচ্ছে যে না, আপনার বাড়ি যেহেতু দক্ষিণ উত্তর 24 পরগনায়, আপনার যেহেতু অ্যাড্রেস, সেই জন্য আপনি ব্যারাকপুর সাইবার ক্রাইমে এই এফআইআরটা করুন। তো আমি সেই অনুযায়ী এফআইআর করলাম, ইমেল পাঠালাম প্রথমে। এবার ওখানে ওসির সাথে কথা বলছি, ওসি বলছে দেখছি, দেখবো, করতে করতে 6 মাস পার করে দিয়েছি। 6 মাস পার করে দেওয়ার পর একদিন আমি গেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে গিয়ে আমার মনে হলো যে না, একবার সাইবার ক্রাইম এটা ধরবো, মানে খুব একটা গুরুত্ব দিই, কারণ জাতির বিষয়টাকে করবে না। এবার সাইবার ক্রাইম থানায় যাওয়ার পরে তারা যখন সমস্ত কিছু দেখছে, দেখে বলছে আমরা একটা জেনারেল ডায়েরি করে রাখছি, এর বেশি আমরা কিছু করতে পারবো না। মানেটা কি?
পুলিশের কথা এখন যদি